জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্যার আপনি ঋগ্বেদের 10টা মণ্ডল ব্যাখ্যা দিয়েছেন, ভিডিওটা পেলাম। স্যার অশোকের কোনো 14টা যে প্রধান শিলালিপি তাতে কি কি বলা আছে একটু বলবেন? আমরা তো যাই প্রশ্ন পাই ওই ত্রয়োদশ শিলালিপি, যাই উত্তর করি ত্রয়োদশ শিলালিপি। স্যার এখন তো ত্রয়োদশ উত্তর দিচ্ছে না, প্রথম, দ্বিতীয়, পঞ্চম, নবম, চতুর্দশ সব দিচ্ছে। তাই স্যার প্লিজ এই 14টা শিলালিপিতে কি কি বলা আছে অশোকের মুখ্য শিলালিপিগুলো যদি একটু বলে দেন খুব ভালো হয়। একদম দাবি এসেছে, সঙ্গে সঙ্গে পূরণ তোমাদের জন্য। দাবি পূরণ করার জন্যই জানা স্যার ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকের কাছে আবেদন একটা রাখছি, কিন্তু কমেন্ট যেন পায়, লাইক যেন পায়, আর যেখানে যা আছে শেয়ার করে দিবে। একটা ছোট্ট কথা বলি তোমাদের, হয়তো শুনতে খুব খারাপও লাগবে। যখন আপনারা পড়াশোনা করবেন একটু ডিপলি গিয়ে গভীরে গিয়ে সাবজেক্টের টপিক ধরে পড়াশোনা করবেন, এমসিকিউ শর্ট প্রশ্ন যাবেন না। আমি পড়াতে গিয়ে দেখেছি, যেহেতু আমি এখানে একটা স্টুডেন্টকে ভর্তি থেকে পড়ানো, পাস করে ইন্টারভিউ পুরোটাই নিজে দেখি নিজের হাতে, ফলে একটা ছাত্রছাত্রী একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একদম কম নম্বর পাওয়া, গ্র্যাজুয়েশন হয়তো ফার্স্ট ক্লাস পায়নি, এমএ হয়তো রেগুলার করতে পারেনি, তারাও কিন্তু আজকে যথেষ্ট র্যাঙ্কে পাস করে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ সবটা নিজে দেখি। যখনই তুমি প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে যাবে, এটা আমার মনে হয়েছে যে সেখানে তারা নির্দিষ্ট ক্লাসে দ্রুত সিলেবাস শেষ করার চেষ্টা করবে। কি হলো কি সেগুলো দেখার দরকার নেই। তারা একটা হরপ্পা, একটাই বৌদ্ধ, একটাই জৈন, একটা বৈদিক কমপ্লিট করবে, আর হরপ্পার এক একটা কেন্দ্রকে নিয়ে একটা ক্লাস আমি করাই। এটাই কিন্তু পার্থক্য রয়ে যাবে। অশোকের উপরে প্রায় 15 ক্লাস হয়, প্রত্যেকটা দিককে নিয়ে ক্লাস হয়, তবে সেখানে একটা যুগ ক্লাসে মরযুগ পার্থক্য কিন্তু হবেই। বাবা, আমার বাবা বলতেন, যেমন মুড়ির মাপ তেমন কাজের ঝাপ। তুমি কোনো একটা কাজে একটা লেবার বা শ্রমিক করেছো, তাকে তুমি যেমন খেতে দিবে তেমন সে কাজ করবে। যেহেতু আমরা জন্মসূত্রে মেদিনীপুরিয়া, এখন হয়তো কর্মসূত্রে কলকাতার বাসিন্দা, কিন্তু ওই যেমন মুড়ির মাপ তেমন কাজের ঝাপ। তাই আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়া থেকে দেখেছি 20টা ক্লাস সিলেবাস কমপ্লিট করতে হবে, সেখানে গুপ্ত যুগ মরযুগে আমার 15টা ক্লাস হয়ে যায়। তাড়াতাড়ি করে পড়ালেও হরপ্পার উপর 8টা ক্লাস হয়ে যায়। তখনই বুঝতে পেরেছিলাম যে ছাত্রছাত্রীরা কেন, গ্রামীণ যারা একেবারে প্রত্যন্ত গ্রামে যারা বাস করে, তারা কেন ওই সাবজেক্টের এজকে একদম নম্রভাবে উঠতে পারছে না। একটাই কারণে, তাদের বেসিক সব নর্মাল বইগুলোকে পড়ে এই প্রশ্ন তথ্য স্যার পাচ্ছি না, করতে পারছি না, এই জন্যই সেটে এবং নেট প্রশ্নতে একেবারেই নামাতে পারছে না। WBCS পরীক্ষা ইতিহাস তারা মেন দিতে গিয়ে দেখছে অনেক প্রশ্ন আনকমন। একটাই কিন্তু কারণ, সাবজেক্টের টপিক ধরে কিন্তু পড়া হবে। আর সাধারণ পরীক্ষাগুলোতে তো ইতিহাস, ভূগোল, সংবিধানগুলোকে জিকে বলে চালিয়ে দেওয়া হয়। একজন ম্যাথ করাচ্ছেন, তিনিও ইতিহাস পড়িয়ে, একজন ইংলিশ করাচ্ছেন, তিনিও ইতিহাস পড়িয়ে। তাদের কাছে ইতিহাস শিখলে যেটা হয় তেমন রাখবেন, নাঙল করতে গেলে ছাগল দিয়ে নাঙল হয় না, নাঙল করতে গেলে গরু, মোষ বা পাওয়ার টিলার বা ট্র্যাক্টর প্রয়োজন হয়। তাই ছাগল দিয়ে কিন্তু নাঙল ভালো হবে না। তো কথাগুলো একটু ভালো করে ভাববেন কেন বললাম। তো আপনারা এই 14টা শিলালিপি কি বলা আছে আজকের ভিডিওটা একটু মন দিয়ে শুনুন না, দেখে কেমন লাগে দেখে নেওয়া যাক। একবারে অশোকের যে মুখ্য শিলালিপি 14টা, সে প্রধান মুখ্য 14টা শিলালিপিতে কি কি বলা আছে একবারে দাগে দাগ আমি তুলবো শিলালিপিগুলো যা যা বলা আছে বঙ্গানুবাদ। তাহলে 14টা মুখ্য শিলালিপি অশোকের রয়েছে। মৌর্য সম্রাট প্রথম শিলালিপিতে কি বলা আছে? পশু বলির উপর নিষেধাজ্ঞা। কোন শিলালিপির বিষয়? আমাকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু উৎসবে সমাবেশের উপর, একটা উৎসব করে অনেক মানুষ জমায়েত হবে, একদম বলা আছে। তাই করোনা আবর্তকালে প্রশ্ন করছি তোমাকে ইন্টারভিউ হলে, করোনা আবর্তকালে বেশি মানুষ এক জায়গায় গ্যাদারিং করা হবে না। বলতে পারবে অশোকের কোন শিলালিপিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল? বা হরপ্পার শস্যাগারে একসঙ্গে 100 মানুষ কাজ করতে পারবে না করোনা আবর্তকালে, এই নিষেধাজ্ঞা আপনাকে চাকরি দেওয়া হলো, আপনি কোন শিলালিপিতে ইঙ্গিত দিচ্ছেন বলুন তো? অবশ্যই স্যার প্রথম শিলালিপিতে, কারণ এখানে উৎসব সমাবেশ নিষেধাজ্ঞা করা হয়েছিল, পশু বলি নিষেধাজ্ঞা করা হয়েছিল। তিনি সামাজিক অনুষ্ঠানে আমরা দেখি আজও যে পশু হত্যা হয় সেগুলোকে নিষেধ করেছিলেন। কে বলছেন? অশোক। কোন শিলালিপিতে? অশোক প্রথম শিলালিপিতে বলেছিলেন। এবং বলেছিলেন যে এখনো রাজকীয় রান্নাঘরে প্রতিদিন 2টো ময়ূর, একটি হরিণ মারা যাচ্ছে। তাই ময়ূর এবং হরিণকে মেরে যে মানুষ মাংস খেত, পশুকে হত্যা করত, সেটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রথম শিলালিপিতে অশোক। এইগুলোকে ভবিষ্যতে আপনারা করবেন না, বন্ধ করে দিন, বার্তা দিয়েছিল অশোক। এবং অশোক নিশ্চিত করেছিলেন যে প্রতিদিন 3টের বেশি পশু হত্যা করা যাবে না। তো যখন একটা আন্দোলন হয়েছিল এই নির্দেশিকার ফলে, তখন তিনি বললেন যে বেপোয়ারা বা কসাইকাজি, কসাইখানা করা যাবে না। চিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। অন্তত একটা নির্দিষ্ট রুলসে আসুন, না করলেই ভালো হয়। এবং কিছু কিছু মানুষ সেটা নিয়ে আন্দোলন করলে তিনি 3টি পশু বেঁধে দিয়েছিলেন। আর সে দ্বিতীয় শিলালিপিতে সামাজিক যে কল্যাণ, জনকল্যাণ যে কাজগুলো, সামাজিক যে কল্যাণ, যেমন আমরা যদি দেখবি, আমরা যদি ডিপিএসপি গুলো পড়ি, আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, সেখানে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের কথা বলা আছে নির্দেশমূলক নীতি সমূহগুলোতে। এখানেও কিন্তু সামাজিক যে কল্যাণ তার অঙ্গ হিসাবে বিভিন্ন জায়গায় চিকিৎসক প্রেরণ। আজকে এই যে হসপিটাল বা ডাক্তারখানা সরকার থেকে পরিষেবা দেওয়া হয়,
এগুলো কিন্তু দ্বিতীয় শিলালিপির ইঙ্গিত। রাস্তার ধারে ইন বা সরাইখানা, আমরা কোথাও গেলাম একটা হোটেলে বা সরাইখানা থাকলাম, এগুলো সব কে করে গেছে? অশোক। এবং কোন শিলালিপির বিষয়? দ্বিতীয় শিলালিপি। রাস্তার ধারে ইন বা হোটেল বা সরাইখানা বা আমরা রাস্তার ধারে বিভিন্ন হসপিটালগুলো পাই, গভর্নমেন্ট হসপিটালের কনসেপ্ট প্রথমে ছিল অশোক এবং দ্বিতীয় শিলালিপি কিন্তু বিষয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগে, অশোক ছিলেন একজন পরিবেশ প্রেমী, তাই তিনি বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়েছিলেন। ভালো করে মনে রাখবে, আউটস্ট্যান্ডিং কোশ্চেন কিন্তু। বৃক্ষরোপণ এবং পরিবারের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে জলের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, সেটা কুয়া খনন সবই দ্বিতীয় শিলালিপিতে বলা আছে। প্রথম শাসক যিনি মানুষ এবং পশু চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তাহলে আজকে এই যে ভেটেরিনারি ডিপার্টমেন্ট আমাদের বেলগাছিয়াতে রয়েছে, আরজি করের পাশে, পশ্চিমবঙ্গের বৃহত্তম, এই যে বিভিন্ন জায়গায় যে গবাদি পশু হাঁস মুরগি চিকিৎসা ব্লকে ব্লকে প্রাণী সম্পদ দপ্তর থেকে চিকিৎসাগুলো করা হয়, তো সেইগুলো বা মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল বা ডাক্তারখানার কনসেপ্টটা কে আনছে? আমাকে আর বলতে হচ্ছে না, অশোক। তিনি প্রথম মানুষ এবং পশু চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত প্রতিবেশী শক্তি যেমন দক্ষিণের চোল, চের বা কেরলপুত্র, পাণ্ড, সত্যপুত্র, তাম্রপর্ণী, উত্তর পশ্চিমের অ্যান্টিয়ক এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে মানুষ এবং পশু চিকিৎসার ব্যবস্থা করেছে। কে বলছেন? অশোক। ভালো করে মনে রাখবে। তাই তিনি কোন দিকটায় লক্ষ্য দেননি? তাই তিনি তো মহান সম্রাট। আমি তাদের জন্য প্রয়োজনীয় জড়িবুটি ঔষধও সরবরাহ করেছে। কে বলছেন? অশোক তার স্পিচ দিচ্ছে। অশোক দরিদ্রদের নিখরচায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছিলেন। তাহলে আজকে আমাদের সরকারের যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান, সেটা কিন্তু কনসেপ্টটা প্রাচীন ভারতবর্ষে এনেছিলেন কেউ আর নন, নিখরচায় চিকিৎসার অশোক এনেছিলেন। হাকিম নিয়োগ করেছিলেন, এখন আমরা ডাক্তার নিয়োগ করি, হাকিম তখন ছিল, নিয়োগ করেছিলেন অশোক। অশোকের এই শিলালিপির বিষয়বস্তু সুলতানি যুগে ফিরোজ শাহ তুগলক এবং মুঘল যুগে জাহাঙ্গীর অনেকটাই কিন্তু রূপায়ণের চেষ্টা করেছিলেন। অর্থাৎ বিনা পয়সার চিকিৎসা, দরিদ্রদের পাশে থাকা, ফিরোজ শাহ তুগলক পড়বে বারবার করে, এগুলো কিন্তু আমরা এনেছি। আর মুঘল যুগে এইরূপ কনসেপ্ট কিন্তু আনার চেষ্টা করেছিলেন, আর কেউ নন কিন্তু জাহাঙ্গীর। এবারে আসছে তৃতীয় শিলালিপি। এই শিলালিপিতে জোত, রাজুক, প্রাদেশিক প্রমুখ আধিকারিকদের নিয়োগ, আরো রাজুকদের উল্লেখ কোন শিলালিপিতে রয়েছে? আমায় কিচ্ছু বলতে হচ্ছে না, তৃতীয় শিলালিপি। বা জুত গোষ্ঠী বা কর্মচারীদের নিয়োগ কোথায় বলা আছে? তৃতীয় শিলালিপিতে। ধর্মপ্রচারের উদ্দেশ্যে অশোক 5 বছর অন্তর করে আধিকারিকদের ভ্রমণের নির্দেশ দিয়েছিলেন, মনে রাখবে এটা, তাই না? এবং অশোক তার রাজ্যাভিষেকের 12 বছরে ঘোষণা করেছিল এটা, যে 5 বছর হয়ে যাওয়ার পরে আধিকারিকদের একটা ভ্রমণ দেওয়া হবে মনটা ফ্রেশ করার জন্য। আজকে বিভিন্ন গভর্নমেন্ট থেকে ট্যুরগুলো দেওয়া হয়, আধিকারিকদের ট্যুর দেওয়া হয়। এই কনসেপ্টটা কে এনেছিল? অশোক এনেছিল, ভালো করে মনে রাখবে। ব্রাহ্মণ এবং শ্রমণদের সাথে ভদ্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল তিনি। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, যারা শ্রবণ মানুষ, ভিক্ষুক মানুষ বা ব্রাহ্মণদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, অশোক নির্দেশ দিয়েছিল আধিকারিকদের। এছাড়াও যারা গুরুজন হয়, সম্মানীয় ব্যক্তি, আত্মীয়, বাবা মায়ের প্রতি ভক্তির কথা বলা হয়েছে, ভালো করে মনে রাখবে এই শিলালিপিতে। পিতামাতার প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আত্মীয়দের সঙ্গে গুড রিলেশন বা ভালো ব্যবহার তৃতীয় শিলালিপির চর্চিত বিষয়, মনে রাখবে। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে জুত কর্মচারী উল্লেখ করেছিল। আউটস্ট্যান্ডিং প্রশ্ন কিন্তু, মনে রাখবে। তাহলে জুত কর্মচারী উল্লেখ কোন গ্রন্থে পাচ্ছি? অর্থশাস্ত্র কৌটিল্য। কিন্তু এই গ্রন্থে রাজুকের কিন্তু উল্লেখ নেই, সেটাও কিন্তু বলে দেওয়া ভালো। তাহলে নিচের কোনটি উল্লেখ আছে? জুত, কোনো উল্লেখ নেই রাজুকের, ভালো করে মনে রাখবে। আর অল্প ব্যয় অল্প সংগ্রহ করা তিনি উল্লেখ করছেন বারবার। বিশাল উপার্জন করা, বিশাল খরচ করা মানুষের জীবনে বাঁচতে গেলে প্রয়োজন নেই, বলছেন তৃতীয় শিলালিপিতে অশোক। আসছি চতুর্থ শিলালিপি, খুব ইম্পর্টেন্ট। চণ্ডাশোক থেকে অশোকের যে ধর্মাশোকে পরিবর্তন কলিঙ্গ যুদ্ধের পর থেকে, মনে রাখবে, এটা বলা রয়েছে চতুর্থ শিলালিপিতে। তো অশোক কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে চণ্ডাশোক থেকে, রণংদেহী মত থেকে তিনি ধর্মাশোকে আসছেন, এটা বলা আছে চতুর্থ শিলালিপিতে। এই শিলালিপিতে বলা হয়েছে যে ওনার ধমনী নীতির কারণে ধর্মানুশাসন বৃদ্ধি পেয়েছে, যা আগে ভেরিঘোষ তা এখন ধর্মঘোষে পরিণত হয়েছে। ভেরিঘোষ থেকে ধর্মঘোষে, চণ্ডাশোক থেকে ধর্মাশোকের কথা বলা হচ্ছে চতুর্থ শিলালিপিতে। অর্থাৎ ধর্ম অনুশাসনই হলো ভালো কাজ, এর জন্য ব্যক্তির বিনয়ী হওয়া প্রয়োজন। তাই কোন ধর্মকে আঘাত নয়, যেটা আকবরের ক্ষেত্রে দেখবো আমরা, দিনই লাই করবেন। তাই অশোক এবং আকবরের ক্ষেত্রে আমরা মহান বলি। মহান মুঘল সম্রাট অশোক, মহান সম্রাট আমরা দেখছি আকবর। তাই মহান কথায় ব্যবহার করি অশোক এবং আকবর, কারণ এরা ধর্মকে নিয়ে চলতেন। আকবর দেখতাম রাজপুতের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, শিখদের সঙ্গে তিনি রেখেছিলেন, ভক্তি সাধকদের সঙ্গে রেখেছিলেন। অশোকের ক্ষেত্রেও ঠিক তাই দিলাম, তিনি বিনয়ী এবং সকল ধর্মকে নিয়ে তিনি চলতেন। তাই ধর্ম শাসনের যেন হ্রাস না হয়, সর্বদা বৃদ্ধি পায়, কেউ কারো ধর্ম নিয়ে কোনো মতামত রাখবেন না, এটা বলছেন তিনি চতুর্থ শিলালিপিতে। আসছি পঞ্চম শিলালিপি।
14টা শিলালিপির 4টে আমি আলোচনা করলাম। পঞ্চম শিলালিপিতে আসছি। ধর্ম মহাপাত্রদের কি কর্তব্য বা কি কাজ, প্রভু মালিকদের সম্পর্ক, বন্দীদের প্রতি প্রশাসনিক কর্তাদের মানবিকতার উল্লেখ। যারা অ্যারেস্ট হতো, কোনো অন্যায় করেছে তাদের বন্দী করা হতো, তাদের প্রতিও যেন প্রশাসনিক কর্তারা ভালো ব্যবহার করে, প্রভু মালিকরা যেন সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, ধর্ম মহামাত্ররা যেন তাদের সঠিক কর্তব্যগুলো পালন করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এটা পরিষ্কার উল্লেখ করে দিচ্ছেন। কে? অশোক উল্লেখ করে দিচ্ছেন। রাজ্যাভিষেকের 13 বছরে মনে রাখবে এই মহামাত্রদের নিযুক্ত করেছে বলে উল্লেখ করছেন কিন্তু অশোক। তাই ধর্ম মহামাত্র সকল ধর্মীয় সম্প্রদায় ধর্মের রক্ষার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাবেন, এবং বন্দী যারা রয়েছেন তাদের মুক্তি দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে। দ্রুত তাদের সমাধান করে বন্দীগুলিদের মুক্তি দিয়ে দেওয়া হোক তিনি নির্দেশ দিয়েছিলেন ধর্ম মহামাত্রদের। যদি আমার ছেলে ও নাতিরা আমার দ্বারা জনকল্যাণমূলক কাজগুলি এগিয়ে নিয়ে যায় তবে এটি একটা পুণ্যের কাজ হবে। তাই আমি যে কাজগুলো করছি আমার ছেলে বা আমার নাতিরা যেন সেই কাজকে এগিয়ে নিয়ে যায়, ওয়েলফেয়ার যে কাজগুলো, জনকল্যাণ যে কাজগুলো থেমে না যায়, এগিয়ে যায় মনে রাখবে। তারা যদি এটিকে উপেক্ষা করে তবে তারা নরকের অংশ হবে। কি আক্ষেপ করছেন অশোক, আমি যে মহান কাজগুলো নিচ্ছি যেন আমার ছেলেপুলেরা নাতিরা এগিয়ে নিয়ে যায়, যদি না করে তারা নরকের অংশ হবে, এটি তিনি বলছেন পঞ্চম শিলালিপিতে অশোক। আসছি এবারে ষষ্ঠ শিলালিপিতে কি বলেছেন। প্রশাসনিক স্বচ্ছতা, এটা কিন্তু মারাত্মক কথা অশোকের একদম, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেন স্বচ্ছতা, করাপ্টেড না হয়, চুরি চামারি যেমন না হয়, এটা বলে যাচ্ছেন ষষ্ঠ শিলালিপিতে অশোক। এবং মহামাত্রদের মাধ্যমে অশোক এবং প্রজাদের সম্পর্ক নিয়ন্ত্রণের কথা উল্লেখ করছেন। তা কি বললাম, অশোক বলছেন বারবার যে মহামাত্রদের মুখ্য কাজ হবে সকলের সঙ্গে একটা গুড রিলেশন, প্রজারা যখন কখনো যেন সাম্রাজ্যের বা শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে না পড়ে, তাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখতে হবে, অর্থাৎ রিপোর্টারের মতো কাজ করতে বলছেন তিনি মহামাত্রদের। এবং আরো কি বলছেন, আমি যেখানেই থাকি না কেন প্রজাদের বিষয় সম্পর্কে আমাকে যেন অবহিত করুন, আমাকে জানান তারা কাদের কি অভিযোগ আছে, আমি সমাধান করার চেষ্টা করব, ও সব জায়গাতেই আমি প্রজাদের জন্য কাজ করে যাব। সাধারণ মানুষের মঙ্গল থেকে আমি এক বিন্দু সরব না, তাদের মঙ্গলই তো আমার মঙ্গল, তাই সাধারণ মানুষের মঙ্গলের থেকে আর বড় কিছু কাজ হতে পারে না। তিনি বলছেন ষষ্ঠ শিলালিপিতে আমি এগুলি করি কারণ যাতে আমি প্রজাঋণ থেকে মুক্ত হতে পারি, বারবার বলছে। তাই প্রজারা যেন শান্তিভাবে থাকে, তারা ঋণ যুক্ত হয়ে যেমন জীবন শেষ না করে, ঋণ মুক্ত হয়ে যেমন জীবন শেষ করতে পারে, ষষ্ঠ শিলালিপিতে বলছেন অশোক। আসছি সপ্তম শিলালিপি। অশোকের সহিষ্ণুতা এবং সমবেদনা প্রকাশ পেয়েছে অশোকের সপ্তম শিলালিপিতে, মানে সকলের প্রতি সমান ব্যবহার, সহিষ্ণুতা এবং সমবেদনা প্রকাশ পাচ্ছে সপ্তম শিলালিপিতে। তিনি আরো কি বলছেন, সমস্ত সম্প্রদায়ের লোকেদের সর্বত্র বাস করা উচিত, অর্থাৎ এখানটা মুসলিম, এখানটা হিন্দু, এখানটা খ্রিস্টান, এখানটা জৈন, এখানটা বৌদ্ধ নয়, এখানে ধনীরা এখানে গরিবরা তা নয়, একটা সমাজে সম্প্রদায় বিভিন্ন স্তরে মানুষ থাকবেন, সর্বত্র বাস করা উচিত, সকলে মিলেমিশে আমরা বাস করব, কারণ তারা সবাই সংযম এবং আত্মশুদ্ধি চায়। মনে রাখবে এটা সপ্তম শিলালিপিতে বলছেন। অষ্টম শিলালিপিতে কি বলছেন অশোক, অষ্টম শিলালিপিতে বলছেন 10ম বছরে অশোক এর যে বোধি গাছ পরিদর্শনে বোধগয়া গিয়েছিলেন, দেখে নাও সেই নিয়ে বলছেন তিনি। কি বলছেন, তাহলে বোধগয়া ভ্রমণ করছেন অশোক বোধি গাছ পরিদর্শনে, কবে? রাজত্বের 10ম বছরে, এবং ধর্মযাত্রার সূত্রপাত করছেন তা উল্লেখ আছে এই শিলালিপিতে। ভীষণ ইম্পর্টেন্ট, ধর্মযাত্রা কোন শিলালিপির একটা অংশ, অষ্টম শিলালিপিতে, এবং বোধিগাছ পরিদর্শনে যাচ্ছেন, বোধগয়া ভ্রমণ করছেন, এই জন্য কোন শিলালিপির বিষয়? তাহলে বোধগয়া ভ্রমণ বা ধর্মযাত্রা সূত্রপাত অষ্টম শিলালিপি থেকে বলা আছে। অশোক ধর্মযাত্রার মোট 256 রাত্রি কাটিয়েছিল। ধর্মযাত্রাতে অশোক মোট কদিন কেটেছিলেন? 256 নাইট কাটিয়েছিল, মনে রাখবে এটা। এইবারে আসছি নেক্সট নবম শিলালিপি। নবম শিলালিপিতে কি বলা আছে, যাগযজ্ঞ ও ধর্মীয় রীতিনীতির অসারতা উল্লেখ করা আছে। যাগযজ্ঞ ও ধর্মীয় রীতিনীতির অসারতা উল্লেখ করা আছে নবম শিলালিপিতে। অশোকের শিলালিপিতে কি করলেন না, ধর্ম মঙ্গলকে শ্রেষ্ঠ মঙ্গল বলে উল্লেখ করলেন। তাই ধর্ম হচ্ছে মঙ্গলের প্রধান কাজ, তাই নবম শিলালিপিতে কিন্তু বলছেন। তিনি আরো কি বলে যাচ্ছেন নবমতে, মানুষের দাস সেবকদের সাথে বিনীতভাবে আচরণ করা উচিত এবং গুরুজন ব্রাহ্মণ ও শ্রমণদের সম্মান করা উচিত। আগেও বলেছেন, আবার নবমে তিনি বলছেন যে ধর্ম হলো মানুষের মঙ্গলের শ্রেষ্ঠ কাজ এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে আচরণ হবে বিনীতভাবে, এবং গুরুজনদের সঙ্গে ব্রাহ্মণদের সঙ্গে শ্রমণদের সবসময় সম্মান করা উচিত, কখনো ঔদ্ধত্য করবেন না, বলে যাচ্ছে নবম শিলালিপিতে। আসছে দশম শিলালিপিতে ধর্মের প্রতি নিষ্ঠার কথা বলছেন অশোক। কি বলছেন, আসক্তি ঘোষণা করেছেন, ধর্মের প্রতি নিষ্ঠা, ধর্মকে মানুষ ভালোবাসুক, যশ কৃতির নিন্দা করেছে, আমি এই কাজ করি, আমার এই পোস্ট, এই সব নয়, তাই নিজের বড়াই নয়, একটু নিষ্ঠাবান হোক, যশ কৃতির নিন্দা করা হয়েছে এই শিলালিপিতে। ধর্মনীতির শ্রেষ্ঠর উপর বক্তব্য প্রকাশ করা হয়েছে। ধর্মনীতির শ্রেষ্ঠত্বের উপর বক্তব্য রেখেছেন যে শিলালিপিতে অশোক, সেটা হচ্ছে দশম শিলালিপি। আসবো এবারে একাদশ শিলালিপিতে।
ধর্মতত্ত্বের বৃহত্তর বিশ্লেষণ, ধর্মতত্ত্বের সবচেয়ে বড় বিশ্লেষণ, ক্লারিফিকেশন দেওয়া আছে একাদশ শিলালিপিতে। এই শিলালিপিতে ধর্মদানকে শ্রেষ্ঠ হিসাবে গ্রহণ করা হয়েছে। আবার তিনি উল্লেখ করছেন ধর্মদানকে শ্রেষ্ঠ দান একাদশ শিলালিপিতে কিন্তু বলে যাচ্ছেন। তাই ধর্মনীতির উপর শ্রেষ্ঠ বক্তব্য রাখছেন দশম শিলালিপিতে, ধর্মদানকে শ্রেষ্ঠ দান বলছেন একাদশ শিলালিপিতে। আসছি দ্বাদশ শিলালিপিতে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। তাই কি বললাম, বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে তাদের সঙ্গে একটা মেলবন্ধন গড়ে তোলা হচ্ছে দ্বাদশ শিলালিপির মূল বিষয়। এই শিলালিপিতে বলতে দ্বাদশ শিলালিপিতে, এই শিলালিপিতে আরো বলা হয়েছে যে সমস্ত সম্প্রদায়ের সারতত্ত্বের বৃদ্ধি হোক। তাই যে ধর্মের যে মানুষ আছেন তারা যেন বৃদ্ধি ঘটায়, তো সমস্ত সম্প্রদায়ের সারতত্ত্বের বৃদ্ধি ঘটানো হয়েছে এবং সকল মানুষের মূল কাজ হবে সংযম হওয়া। এটা বলছেন দ্বাদশ শিলালিপিতে। আমাদের সকল সম্প্রদায়কে সম্মান করতে হবে, মানুষ তার ধর্মকে সম্মান করবে, আর অন্যের ধর্মের অকারণ নিন্দা করা উচিত নয়। যেটা আমরা ভক্তিবাদে পাবো, সুফিবাদে পাবো, সেটা অনেক আগে অশোক করে গেছে দ্বাদশ শিলালিপিতে, যে প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করব, মানুষ তার ধর্মকে যেন রেসপেক্ট করে, আর সমস্ত সম্প্রদায়ের মধ্যে সমন্বয় শুভ, এটি অর্জনের লক্ষ্যই হলো ধর্ম মহামাত্মদের প্রধান কাজ। আর একটা বলে দিয়েছে যে তিনি বজ্রভূমিকদের নিয়োগ করেছিলেন ধর্মকে টিকানোর জন্য, সকল ধরনের মানুষের মধ্যে ভালো ব্যবহার তৈরি করার জন্য। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় সেই ত্রয়োদশ শিলালিপি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ধর্মকে বোঝানোর জন্য শিলালিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ অশোকের রাজত্বকালে। এখানে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের বিবরণ লিপিবদ্ধ আছে। আউটস্ট্যান্ডিং প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের বিবরণ কোথায় আছে? ত্রয়োদশ শিলালিপিতে। কবে হয়েছিল আগে বলে এসেছি, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আজকের উড়িষ্যাতে, কলিঙ্গতে, দয়া নদীর তীরে তৌশালী গ্রামে দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ অশোক হারিয়েছিল অনন্ত পদ্মনাভনকে, যদি এটা বিতর্ক রয়েছে। কলিঙ্গের প্রতিষ্ঠাতা মহামেঘ বাহন আর কলিঙ্গের শ্রেষ্ঠ শাসক খারবেল, যার হাতিগুম্পা শিলালিপি খুব জনপ্রিয়, মনে রাখবে এটা। 5 জন গ্রিক রাজার উল্লেখ আছে কোন শিলালিপিতে? ত্রয়োদশ শিলালিপিতে। কলিঙ্গ যুদ্ধ বললাম, 5 জন গ্রিক রাজার নাম উল্লেখ আছে। আরেকবার তাদের নামগুলো দেখে নিয়ে যাক। সেই 5 জন গ্রিক রাজা: 1 অ্যান্টিওকাস, অ্যান্টিগোনাস, মেগাস, টলেমি, আলেকজান্ডার। আরেকবার বলবো, 5 জন গ্রিক রাজার উল্লেখ কোথায় আছে ত্রয়োদশ শিলালিপিতে? কারা কারা? অ্যান্টিওকাস, অ্যান্টিগোনাস, মেগাস, টলেমি, আলেকজান্ডার। আর চোল পাণ্ড্যদের কথা উল্লেখ আছে কোন শিলালিপিতে? আমাকে বলতে হচ্ছে না, ত্রয়োদশ শিলালিপিতে। আমরা এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, চাকরি একবার নিশ্চিত পাবেন আপনি একবারে। গ্রিক দেশ ছাড়া সর্বত্র ব্রাহ্মণ ও শ্রমণদের বসবাস আছে বলে উল্লেখ করছেন। গ্রিক দেশে একমাত্র ব্রাহ্মণ নেই, তার মত শ্রমণ সম্প্রদায় ভিক্ষুদের নেই। শ্রমণ এবং ব্রাহ্মণদের আধিপত্য গ্রিক ছাড়া সব দেশে আছে, এটা উল্লেখ করছেন এই শিলালিপিতে অশোক। ত্রয়োদশ শিলালিপিটিকে শাহবাজগারী সংস্করণও বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। আমি বলেছি অশোকের যে শাহবাজগারী ইনস্ক্রিপশন রয়েছে তার সংস্করণ বলা হচ্ছে এই ত্রয়োদশ শিলালিপি থেকে। এই শিলালিপিতে অশোক ধর্ম বিজয়কে সর্বশ্রেষ্ঠ বলছেন, মনে রাখবে। ধর্ম বিজয় শ্রেষ্ঠ পথ কে বলছেন? অশোক, ত্রয়োদশ শিলালিপিতে। এই শিলালিপিতে কি বলা হয়েছে না, 1800 মাইল তিনি বা 600 যোজন অব্দি ধর্মবিজয়ের কথা বলা হয়েছে। তাই ধর্মবিজয়ের জন্য আপনি কত দূর দূরত্ব উল্লেখ করেছেন? 1800 মাইল বা 600 যোজন, যেটা একক পালন হতো মৌর্য যুগে। আর এই 5টি যবন রাজা, দক্ষিণ ভারতের চোল, পাণ্ড্য, শতপুত্র, কেলপুত্র বলে এসেছি, তাম্রপর্ণী, সবই কিন্তু উল্লেখ আছে এই শিলালিপিতে। এই শিলালিপিতে কম্বোজ, ভোজ, অন্ধ্র, পুলিন্দ, পতেনিক প্রভৃতি রাজার কথা কিন্তু উল্লেখ আছে। এই রাজাগুলো কিন্তু খেয়াল করবে, চোল, পাণ্ড্য, কেরল শুধু নয়, কম্বোজ, ভোজ, অন্ধ্র, পুলিন্দ এবং পতেনিক গুলো উল্লেখ রয়েছে। এই শিলালিপিতে অশোক আটবিক উপজাতিদের বলেছেন। কি বলবো? এই শিলালিপিতে অশোক আটবিক উপজাতিদের কথা কিন্তু উল্লেখ করেছেন। তারা ধর্মের পথে চলুক উল্লেখ করছেন, অন্যথায় ফল খারাপ হবে, এটা তিনি বলছেন আটবিক উপজাতিদের উদ্দেশ্যে অশোক। আরো কি বলছেন না, যখন এক অবিজিত অঞ্চল জয় করা হবে তখন হত্যা, মৃত্যু এবং কারাবাস মানব জীবনের বাধ্যতামূলক হয়ে যায়। তাই যুদ্ধ করতে গেলে যখন রুলস রেগুলেশন মানবে না, সেখানে কিন্তু অনেক মানুষের মৃত্যু হতে পারে, হত্যা হতে পারে বা কারাবাস হতে পারে। এটা নিয়ে কিছু বক্তব্য রেখেছেন কিন্তু ত্রয়োদশ শিলালিপিতে। সত্যি আজ কিন্তু যুদ্ধ হলে অনেকে বন্দী হয়, গ্রেপ্তার হয়, মৃত্যু হয়, সবই কিন্তু উল্লেখ করে গেছে, তাই না? যেমন বিসমার্ক পথে দেখছি তিনি কোল অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন, পরবর্তীকালে কোল আয়রন পলিসি একটু চেঞ্জ করে রাখলেন ব্লাড অ্যান্ড আয়রন। তাই ব্লাড অ্যান্ড আয়রন, রক্ত লৌহনীতি বিসমার্ক কিন্তু নেয়নি, কোল এবং লৌহনীতি চেঞ্জ করে ব্লাড আয়রন যুদ্ধে নেমেছিল ডেনমার্কের সঙ্গে যখন। ঠিক এখানে দেখো, যুদ্ধে নামলে হত্যা, মৃত্যু এবং কারাবাস হতে পারে, এটা কিন্তু অশোক উল্লেখ করছেন ত্রয়োদশ শিলালিপিতে। লাস্ট চতুর্দশ শিলালিপি খুব ইম্পর্টেন্ট অশোকের আমলে। কি ইম্পর্টেন্ট? এই শিলালিপিতে অশোক বলেছেন আমার সাম্রাজ্য সুবিস্তৃত। তা আমার সাম্রাজ্য খুব বড় সাম্রাজ্য, অর্থাৎ খুব বড়। এটা কে বলছেন? অশোক। কোন শিলালিপিতে? আমার সাম্রাজ্য লার্জেস্ট, মানে বৃহত্তম, খুব বড়।
14 শিলালিপিতে বলছে অশোক। 4টি শিলালিপি দ্বিতীয়, তৃতীয়, ত্রয়োদশ এবং চতুর্দশ শিলালিপিতে মৌর্য সাম্রাজ্যের অঞ্চলগুলিতে বিজিত করা হয়েছে। তাহলে এই যে বৃহৎ অঞ্চল, বড় রাজ্য তার সাম্রাজ্য ছিল, এটা কোন কোন শিলালিপিতে আছে? চতুর্দশ তো আছে, এছাড়াও 3টে ইঙ্গিত দিয়ে গেছে, দ্বিতীয়, তৃতীয় এবং ত্রয়োদশ। চতুর্দশ তো বটে, এছাড়াও এই 3টেতেও তার বৃহৎ রাজ্যের কথা উল্লেখ করা রয়েছে। ত্রয়োদশ শিলালিপিতে বিজিত এবং রাজ্য বিজয় শব্দের উল্লেখ আছে। ত্রয়োদশ শিলালিপিতে কি আছে? বৃহৎ অঞ্চল উল্লেখ করা আছে, বিজিত এবং রাজ্য বিজয় শব্দের উল্লেখ আছে। তবে চতুর্দশ শিলালিপিতে বারবার উল্লেখ করছেন আমার সাম্রাজ্য সুবিস্তৃত। তা ঠিক এই পর্যন্ত রইল। কেমন লাগছে জানাবে। যারা সোর্স নিতে চাও এই বই দুটো অবশ্যই স্টাডি করবে। যারা WCS দাও, ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনবে, নেট সেট দাও, এই বইটা অবশ্যই স্টাডি করবে। এইরূপ তথ্য আপনারা ওখানে একদম মোহিত করে পেয়ে যাবেন। আর একটা দিয়ে দিয়েছি, আমাদের 8ই মার্চ নতুন ব্যাচ শুরু হয়েছে কুল সার্ভিস সেটনেটের জন্য, তোমরা স্টাডি করতে পারো। WCS এর নতুন ব্যাচ শুরু হয়েছে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। যারা ভালো জায়গা খুঁজছো, পড়াশোনা করে বড় হতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। জাহান স্যারের নাম্বার, এই দুটো আমার পার্সোনাল নাম্বার, দ্রুতই যোগাযোগ করে নিতে পারো। 9903209080 বা 8100957807। এই দুটো নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারো। ওখানে ক্লাস ডিটেলস সবকিছু বলে দেওয়া হচ্ছে। ভালো থাকবে সবাই। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটু লাইক করবে। বাই।